ঠিক আছে, তাহলে হ্যাঁ, ইমেলের যেটা বলছিলাম যে ইমেল, এখানে হচ্ছে ইমেল টেমপ্লেট। যেমন এখানে বিভিন্ন HTML ইমেল টেমপ্লেট পাওয়া যায়, প্রায় এতগুলো ইমেল টেমপ্লেট আছে, এগুলো ইউজ করতে পারেন। যেমন ব্ল্যাক ফ্রাইডের সময় আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আর যদি এটা প্রিভিউটা যদি দেখি, তারপর আবার নিজের মতো করে ডিজাইন করতে পারেন, যেমন এটা। সো এখান থেকে পুরো পুরো কন্টেন্টটা দেখতে পারবেন ইউজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করলে। সকাল থেকে ওয়াইফাইটা প্রবলেম করতেছে। এবার এখান থেকে নিজের মতো করে এডিট করতে পারবেন, ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এর পরবর্তীতে এখান থেকে যেমন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো একটু নিজের ট্রাই করে দেখবেন যে কোনটা কীভাবে কাজ করে। এখান থেকে ইয়া করবেন, ধরেন আমি যদি এখান থেকে যদি অন্য কোনো টেক্সট লিখতে চাই বা ইমেজ ইউজ করতে চাই, তাহলে এখানে এনে ড্র্যাগ করেন, এখানে একটা ইমেজ আর অপশন পেয়েছি, ডাবল ক্লিক করেন, বা হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থায় দেন এখান থেকে এই এটার মধ্যে ক্লিক করেন, ড্র্যাগ দেন এখান থেকে ধরেন আমি এই ইমেজটা যদি দিতে চাই, ওপেনের মধ্যে ক্লিক করেন। এবার দেখেন ইমেজটা চলে আসছে। এভাবে করে নিজের মতো করে ইমেজ দিতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, সব কিছু পুরোটাই নিজের মতো এডিট করতে পারবেন। যেমন ওদের লোগো থাকলে এটা এখান থেকে ডিলিট করে দেন, আরেকজনের লোগো আমি কেন ইউজ করব, এখান থেকে সিলেক্ট করে এটাকে দেন এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করেন, চলে যাবে। এর পরবর্তীতে যখন এটা ইয়া হবে দেন এখান থেকে এটা সাইন ইন করে তারপর এটা সেভ করে ফেলতে, এর পরবর্তীতে এটা যে কাউকে পাঠাতে পারবেন, ইজি আছে। অনেকগুলো ফ্রি আছে, ফ্রিগুলো ইউজ করলে প্রায় 1500টার উপরে ফ্রি আছে, এগুলো ইউজ করতে পারবেন ইজিলি। আর যেটা এখন ইনস্টাগ্রামের কথা যদি বলি, গত ক্লাসে আমাদের ইনস্টাগ্রামে প্রোফাইল ক্রিয়েট করা থেকে স্টার্ট করে প্রোফাইলের অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট কিভাবে আপলোড করতে, এগুলো সবগুলো শেয়ার করছি। এখন আজকের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের থ্রুতে মার্কেটিংটা আমরা কিভাবে করি। বেসিক্যালি ইনস্টাগ্রামের থ্রুতেও ফ্রিতে এবং বলা হয় যে পেইডেও কিন্তু মার্কেটিং দোনোভাবে করা যায়। এখন পেইডে মার্কেটিং হচ্ছে আপনাকে ইনস্টাগ্রামকে বা হচ্ছে যে মিটাকে টাকা দিতে হবে, তারা পরবর্তীতে আপনার এটা অ্যাড দেখাবে, এটা সিম্পল স্ট্র্যাটেজি। বাট হচ্ছে ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি বলি, ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে, মোর অ্যান্ড মোর কন্টেন্ট আপলোড করে দেন এর পরবর্তীতে যখন আপনার একটা অথরিটি এস্টাবলিশ হবে, দেন এর পরবর্তীতে ওটার থ্রুতে আপনার একটা ফ্রি মার্কেটিং ক্রিয়েট হবে। আর গত ক্লাসে আমি দেখিয়েছি, আপনারা ভিডিও দেখলে দেখবেন যে আমি বিভিন্ন রিলে দেখিয়েছি প্রায় 30 মিলিয়ন ভিউজ, 27 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, 7 মিলিয়ন ভিউজগুলো বেসিক্যালি কীভাবে ইয়া হয়। এখানে মেন ইনস্টাগ্রামের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকে ক্লাসটাতে কথা বলবো, যে ইনস্টাগ্রামকে আমরা কীভাবে গ্রো করতে পারি। অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারে, বাট ইনস্টাগ্রামে গ্রো সবাই করতে পারে না। অ্যাকাউন্ট খোলাটা একটা পিচ্চি বাচ্চাও খুলতে পারবে, কিন্তু ইনস্টাগ্রামের থ্রুতে একটা বিজনেস বিল্ড করা বা হচ্ছে ইনস্টাগ্রামের যে ফলোয়ার ইনক্রিজ করার কথা, তারপর হচ্ছে যে যে ভিউজ ইনক্রিজ করার কথা। কারণ আলটিমেটলি আমার ভিউজ নাম্বার হিসেবে যদি থাকে, ধরেন আমার এখানে একটা একটা ভিডিও আছে, যে ভিডিওতে 30 মিলিয়ন প্লাস ভিউজ আসছে। 30 মিলিয়ন মিনস কত, 3 কোটি সামথিং। 1 মিলিয়নে 10 লাখ করা হয়, তাহলে 3 কোটি সামথিং। সো 3 কোটি যদি আমার যদি ভিউস আসে, 3 কোটির থ্রুতে যদি আমার যদি কোনো সেল না হয়, আমার যদি কোনো বিজনেস না হয়, কোনো প্রফিট আর্ন না হয়, তাহলে ওই 30 মিলিয়ন আমার কোনো কাজের না।
ঠিক আছে। সো এখানে একটা স্ট্র্যাটেজি বলে, একটা সিক্রেট হ্যাকস বলে, যেটা আমি নিজে পার্সোনালি অনেক মানে লার্নিং করার পর পাইছি। সেটা হচ্ছে, যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবে দেখবেন অনেকে মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, ঠিক আছে, কিন্তু ওই সাবস্ক্রাইবারটা যদি আমার যদি আলটিমেট কাস্টমার না হয়, তাহলে সেটা শুধুমাত্র একটা নাম্বার, সেটা আর কোনো বেনিফিট দিচ্ছে না। যেমন আমি যদি এখন যদি ইউটিউবে যাই, ইউটিউবে মনিটাইজেশনের জন্য আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলোতে 1K সাবস্ক্রাইবার হতে হবে, এবং 4K ওয়াচ টাইম হতে হবে, অর্থাৎ আপনার ভিডিও যাতে 4000 ঘন্টা মানুষ দেখে। এর পরবর্তীতে মনিটাইজেশন অন হবে, কিন্তু তেমনটা কোনো ইয়া হবে না, মানে হচ্ছে তেমনটা মানি আর্ন ফার্স্টের দিকে হয় না। মানি আর্ন ইউটিউবের ক্ষেত্রে বা অল সোশ্যাল মিডিয়াতে একটা কন্ডিশন থাকে, যে আপনার ভিডিওটা যত বেশি মানুষ দেখবে, নাম্বার ওয়ান, যতক্ষণ আপনার ভিডিওতে স্টিক থাকবে, বা হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম যত ইনক্রিজ হবে, তত বেশি গুগল বা ইউটিউব আপনার ইয়া দিতে পারবে, অ্যাড দেখাতে পারবে, তো সেখান থেকে বেশি আর্ন হয়। বলা হয় ইউটিউবে আপনি যত লং ভিডিও দিবেন তত বেশি বেটার, কারণ তত বেশি অ্যাড প্লেস করতে পারবেন। বাট আপনি যদি 1 মিনিটের বা 2 মিনিটের একটা ভিডিও বানান, বা ম্যাক্সিমাম 5 মিনিটের ভিডিও বানান, আপনি কয়টা অ্যাড দিবেন? ম্যাক্সিমাম ওখানে অ্যাড কিন্তু নিজের মতো করে প্লেস করা যায়, যখন মনিটাইজেশন এনেবল হয় অ্যাড নিজের মতো প্লেস করা যায়। সো আপনি 5 মিনিটের ভিডিওতে তার 10টা অ্যাড দিতে পারবেন না, তো কেউ তো ভিডিও দেখবেও না। ওখানে আপনি ম্যাক্সিমাম একটা অ্যাড দিতে পারবেন, বাট আপনি 2 ঘন্টার ভিডিওতে আপনি 5টা অ্যাড দিতে পারবেন, তাহলে সেখান থেকে রেভিনিউ আসার পসিবিলিটি বেশি। এখন মেন ইনস্টাগ্রামটা কিন্তু অ্যালগোরিদমটা ডিফারেন্ট। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটা অ্যালগোরিদম থাকে, বা ওটার পিছনে একটা সিস্টেম কাজ করে, একটা রোবোটিক্স কাজ করে। তো ওইটা হচ্ছে বেসিক্যালি ইনস্টাগ্রাম একটা ফুললি ডিফারেন্ট। ইনস্টাগ্রাম গ্রো করার বর্তমানে যে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট, শর্ট ফর্ম কন্টেন্ট যেটা, বা আমরা রিল যেটা বলি, ফটো দেখে ফটোতে আসে, কিন্তু ফটো এটা কোনো সেলিব্রিটি পার্সন না। যেমন রোনালদোর যদি আপনি দেখেন, রোনালদো এক একটা ভিডিও, এক একটা ছবি আপলোড করলে সেটাতে প্রায় 27 মিলিয়ন 28 মিলিয়ন লাইক চলে আসে, এক একটা রোনালদোর এক একটা পিকচারে, আমি নিজে দেখছি। বাট এটা কিন্তু নর্মালি কোনো আপনার আমার পিকচারে কে লাইক দিতে হয়? 27 মিলিয়ন মানুষের খাইতে খাচ্ছি, তো ওইটা রোনালদোর ফ্যান আছে এই জন্য ওরা দেয়, বাট আপনার আমার তো আর দিবে না, বা আমাদের বিজনেসের ক্ষেত্রে তো দিবে না। তো সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেসের মেইন মোটিভটা হচ্ছে কাস্টমারকে, বা হচ্ছে ক্লায়েন্টকে, বা হচ্ছে আমাদের যারা অডিয়েন্স থাকবে তাদেরকে এঙ্গেজ করা। তো এঙ্গেজ আমার ছবি দিয়ে এঙ্গেজ হবে না, স্টিক একটা ছবি দিয়ে কে এঙ্গেজ হয় না। এঙ্গেজ করার জন্য তাদেরকে আমার ভিডিও দেখাতে হবে, যত বেশি ভিডিও দেখাবো বা যত বেশি রিল মেক করবো, তত বেশি তারা আমার সাথে এঙ্গেজ হবে বা কানেক্টেড হবে। আবার রিলও কিন্তু হচ্ছে যে কয়েক টাইপসের রিল হয়, ওটা আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন। যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করেন, এন্টারটেনমেন্ট রিলেটেডই আসবে। যেমন ইউটিউবের ক্ষেত্রে যদি বলি, ইউটিউবের 2টা ক্যাটাগরি সবচেয়ে মোস্ট পপুলার, একটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, একটা হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি। এখানে ইউটিউবে 2 ধরনের মানুষ ম্যাক্সিমাম আসে, আসে তো অনেক টাইপসের মানুষ, বাট হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলে 2 ধরনের মানুষ বেশি আছে। কেউ হয়তো এন্টারটেনমেন্ট পারপাস আসে, কেউ এডুকেশন পারপাস আসে। এন্টারটেনমেন্ট পারপাসে যারা আসে তারা হচ্ছে এই কমেডিয়ান, যেমন তারক মেহতা কা উল্টা চশমা, এগুলো দেখতে আসে, যেটা আমি পার্সোনালি দেখি। তো আর কেউ কেউ কার্টুন দেখতে আসে এন্টারটেনমেন্টের জন্য। আবার কেউ কেউ বিভিন্ন রিলেটেড ইনফরমেশন গেদার করার জন্য, বা লার্নিং এর জন্য, বা এডুকেশন পারপাসে কিন্তু আসে। এখন যদি আমি বলি 2টা ক্যাটাগরির মধ্যে কারা বেশি আয় করে, না, এডুকেশন বলতে গেলে এডুকেশন আয় করে ঠিক আছে, বাট যদি বলি, যেমন একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে 1 মিলিয়ন ভিউজ আসলে তাদের আর্নিংটা কম হয়, রাদার দেন একটা এডুকেশন ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ আসে, তার আর্নিংটা বেশি হয়। কেন বলছি? কারণ হচ্ছে ভিউজের ক্ষেত্রে কিন্তু এন্টারটেনমেন্টে ভিউজ ভালো আসবে। আর এটা যদি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা ক্লিয়ার এক্সাম্পল দিই, যেমন ধরেন এন্টারটেনমেন্ট একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ আসে, যা আয় করছে, একটা এডুকেশন ভিডিও 1 মিলিয়নে তা আয় করে। কেন আমি বলি,
ধরেন ভিডিওতে কিন্তু রেলেভেন্ট অ্যাড দেয়, ইনরেলেভেন্ট অ্যাড দেয় না। আপনি যদি একটা এডুকেশন, ধরেন আপনি একটা ফাইন্যান্সের ভিডিও দেখতেছেন, সেখানে ফাইন্যান্স রিলেটেড অ্যাড দিবে। এখন বলেন ফাইন্যান্স রিলেটেড অ্যাডে বেশি টাকা স্পেন্ড হয় নাকি একটা নর্মাল একটা টেক প্রোডাক্টে টাকা বেশি হয় স্পেন্ড করে? কোনটাতে করে? না, আমি যেটা বোঝাচ্ছি, ধরেন যারা অ্যাড প্লেস করে বা যারা অ্যাড দেয়, ধরেন আমি অ্যাড দিব, এখন আমার একটা ধরেন আমি ব্যাংক এবং আমার একটা লোনের অফার চলতেছে যে লোন নিলে এরকম এরকম হয়, তো ওইটার আমি একটা অ্যাড দিচ্ছি, সেটাতে আমি বেশি টাকা স্পেন্ড করবো নাকি আমি একটা মাউস সেল করতে যাই সেটাতে টাকা বেশি স্পেন্ড করবো? ব্যাংকেরটাতে। সো ব্যাংকেরটা কারণ রিজন আছে, কারণ ব্যাংকের জিনিসটা হচ্ছে যে একটু হাইলি একটা ইয়া অ্যামাউন্টের একটা ব্যাপার স্যাপার, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমার অ্যামাউন্টে বেশি যাবে। ওইটা কি এন্টারটেনমেন্টে দেখাবে ওই একটা, মানে লোন রিলেটেড অ্যাডটা কি এন্টারটেনমেন্ট ভিডিওতে দেখাবে? কারণ কেন দেখাবে না, কারণ হচ্ছে ওটার টার্গেট অডিয়েন্সে ওটা না। এন্টারটেনমেন্ট যারা করতে আসে তারা কখনো ওই রিলেটেড সিরিয়াস মাইন্ডসেটে আসে না, বাট এডুকেশন যারা ভিডিও দেখে তারা কিন্তু ওই রিলেটেড মানে ইয়ে আসে, বা যারা ফাইন্যান্সের ভিডিও বানায় তারা ওই রিলেটেড থাকে। তো তাদেরকে যদি আপনি যদি আপনার ব্যাংকের অ্যাডটা দেখেন, তারা সেই ক্রিয়েটররা বেশি আয় করে রাদার দেন যারা হচ্ছে যে এন্টারটেনমেন্টের ক্যাটাগরিতে ভিডিও বানায়। এটা আস্তে আস্তে বুঝবেন। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার, এখন সবাইকে আমি সব কিছু বলি না, কেন বলি না, রিজনটা হচ্ছে প্রত্যেকটার স্ট্রেংথ, প্রত্যেক মানুষের স্ট্রেংথ বা হচ্ছে যে ইউনিকনেস ডিফারেন্ট থাকে। এখন আপনি যদি কমেডি করতে ভালো পারেন তাহলে আপনি কমেডিতে যান, এখন আপনি টাকা দেখে যদি বলেন না আমি ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানাবো, তাহলে আপনার অ্যাডভাইস কে শুনবে? আমার কথা বুঝছেন? এখন আপনি যদি ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানান, আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে তো সার্টিফাইড হতে হবে, না হয় কেউ আপনার কথায় কেন 10 লাখ টাকা 1 কোটি টাকা লাগাবে? ঠিক আছে? তো ওই জায়গাতে আপনার যেটাতে লাগান। এখন রিলসের বিষয়টা যদি আসি, একটা রিল ভাইরাল করার সিম্পল কিছু স্ট্র্যাটেজি আছে, হার্ড না, ডিফিকাল্ট না, বাট সিম্পল হলেও দুইটা জিনিস মেজার করে একটা রিল ভাইরালে। এবং রিল যদি ভাইরাল হয়ে যায় আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ফলোয়ার বাড়বে। 30 মিলিয়ন মানুষ যদি আপনার দেখে, ভিডিও দেখে, 1% পার্সনও যদি আপনার যদি অ্যাকাউন্ট ফলো করে, অবভিয়াসলি আপনার 10,000 ফলোয়ার একটা রিল থেকে চলে আসবে। 3 কোটি মানুষের মধ্যে 10,000 মানুষকে ফলো করবেন আপনার অ্যাকাউন্টে এসে, 10,000 না ধরলাম, আমি যদি 5,000 ধরি, 5,000 একটা রিল থেকে ফলোয়ার, ফলোয়ার ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ভিউজ। আপনি জানেন সাবস্ক্রাইবার যাদের কম, তারা কিন্তু যাদের ভিউজ বেশি তাদের থেকে বেশি আয় করে। ধরেন কারো 20 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ আসে 1 মিলিয়ন 2 মিলিয়ন, আবার কারো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ আসে 20 মিলিয়ন, যেমন মিস্টার বিস্টের। মিস্টার বিস্টের কত সাবস্ক্রাইবার, কত? 331 মিলিয়ন। मैं आपको दिखाने वाला हूं রাইট? कि $5 लाख में आपको कैसा एक्सपीरियंस হ্যাঁ, मिलेगा और मेरा তিনশো वादा है একত্রিশ মিলিয়ন आपकी সাবস্ক্রাইবার, বাট তার এক একটা ভিডিওতে দেখেন 110 মিলিয়ন ভিউজ আসতেছে, 128 মিলিয়ন ভিউজ আসতেছে। কোনো আমি যদি मैंने টপ जंगल के পপুলার बीच में 5 যাই, একদম পপুলার যে ভিডিওগুলো আছে, যেমন দেখেন এটা 669 মিলিয়ন ভিউজ। এখন বলেন আপনাকে কি সাবস্ক্রাইবার বেসে কি আপনাকে টাকা দিবে নাকি ভিউসের বেসে টাকা দিবে? ভিউসের বেসে অবভিয়াসলি, কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা সবার কাছে না গেলেও ভিডিওটা সবার কাছে যাচ্ছে, এবং বরং আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার যারা করছে তাদের থেকে ম্যাক্সিমাম ডাবল ট্রিপল যাচ্ছে কোথায়? ভিউসের থ্রুতে মানুষের কাছে রিচ হচ্ছে। তো ওইটার জন্য হচ্ছে যে একটা ভিডিওতে আপনাকে স্পন্সরশিপ বলেন, তারপর হচ্ছে অন্যান্য আদার্স ওয়েগুলো বলেন, সেগুলোতে আপনি ভিউসের কাউন্ট হিসেবে আপনি মানি পাবেন। আপনার যদি ভিউজ ভালো আসে, ফলোয়ার যদি কমও হয়, আপনি ভালো আর্ন করতে পারবেন। এখন এখানে মেজর যে বিষয়টা ইনস্টাগ্রামের ক্ষেত্রে যদি বলি, ইনস্টাগ্রামে অ্যাডের থ্রুতে কোনো টাকা দেয় না, অর্থাৎ ইনস্টাগ্রামে অ্যাড রান মানে হচ্ছে যে অনেক রেয়ার হয়, বা রেয়ার বলতে ওখানে অ্যাডের জন্য টাকা দেয় বলে আমার জানা নেই এখন পর্যন্ত। সামনে হয়তো বের করতে পারে, কারণ ওরা যেভাবে
ওদের সিক্রেটগুলো রাখছে। আমি যতটুকু জানি, মেটা নিয়ে আমি যতটুকু রিসার্চ করছি, ওরা অনেক সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, যেটা পরবর্তীতে আগামী 10 বছর 20 বছর পর দেখা যাবে যে অনেক চেঞ্জ চলে আসে। এখন ওরা হচ্ছে কি, যখন সফটওয়্যার একটা মেক করে বা একটা যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করে, ওরা পাবলিককে কম জানায়। আগে কাজটা শেষ করে, তারপর কাজটা যখন দেখে যে ফাইনাল হয়েছে, দেন এর পরবর্তীতে এটা পাবলিককে জানায়। তো ওরা সামনে এটা করতে পারে। যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ যারা আমরা ইউজ করছি তারা কখনো জানতাম না যে হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া যায়, কিন্তু এখন দেওয়া যায়। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যে চ্যানেল খোলা যায় এটা কেউ জানতো না। হোয়াটসঅ্যাপ অটোমেশন আছে এটা কেউ জানতো না। হোয়াটসঅ্যাপে যে বিজনেস, আপনি অনেকেই হোয়াটসঅ্যাপ বিজনেসের থ্রুতে কিন্তু অনেক টাকা বিজনেস করতেছে, রিয়েলি। তো ওটা এখন আগে কেউ জানতো না, কিন্তু এখন বিলিভ করতেছে। আগে মনে করতে চ্যাটিং করার মতো মেসেঞ্জার যেভাবে করে সেভাবে, কিন্তু এখন এটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। এখন ইয়ার ক্ষেত্রে যেটা বলছি, ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা বলছি, ইনস্টাগ্রামে মেইন মানিটা কোত্থেকে আসে জানেন? মেইন মানি মেকিং মডেলটা হচ্ছে স্পন্সরশিপ। যেমন আপনি বিরাট কোহলিকে চিনেন না, ইন্ডিয়ান ক্রিকেটার? বিরাট কোহলির ইনস্টাগ্রাম পেজে ফলোয়ার হচ্ছে 250 মিলিয়ন। 264 সামথিং, আমার নাম্বারটা আরেকবার দেখতে হবে। 250 মিলিয়ন ফলোয়ার্সে উনি এক একটা পোস্টের প্রায় 25 কোটি টাকা চার্জ করে। একটা পোস্ট আপলোড করবে, শুধু কোনো বড় কিছু না, শুধুমাত্র আপনার ব্র্যান্ডে একটা পোস্ট আপলোড করবে, সেটার জন্য সে কত টাকা চার্জ করে? 25 CR। এটা আমি বড়দের এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি ছোটদের এক্সাম্পল দেবো। আমি তো ওইটা বলছি না যে আপনারা 250 মিলিয়ন তখন আপনি 25 কোটি টাকা চার্জ করে নিয়ে আগে না কোনো কিছু আয় না করে বসে থাকেন, ওইরকম বলছি না। আমি জাস্ট আগে বড় থেকে এক্সাম্পলটা দিয়ে আসছি। তো এখন বিষয়টা হচ্ছে 25 কোটি টাকা চার্জ করে। এটা কিভাবে বুঝলাম? এটা বোঝার মেইন রিজনটা হচ্ছে ইন্ডিয়ার একটা স্টার্টআপ আছে, স্টার্টআপও না, এটা তো এস্টাবলিশ একটা কোম্পানি, ভারত পে। ওটা হচ্ছে যে ওই ট্রানজেকশন করে, মোবাইল ট্রানজেকশন, যেমন আমরা মোবাইল নগদ বিকাশ ব্যবহার করি না, ওটাও তাই সেম ইন্ডিয়াতে সেরকম। তো ওদের যে ফাউন্ডার, তার নাম হচ্ছে আশিস গোভার। উনি আবার ইন্ডিয়ার শার্ক ট্যাঙ্কের শার্ক। তো ওনার কোম্পানির প্রমোশনের জন্য আমি ওনাকে দেখাই ভারত পে। এটা হচ্ছে ভারত পে, এটা। আর উনি হচ্ছে ওনার, ঠিক আছে, আশিস গোভার। তো এখন উনি যেহেতু ফাউন্ডার সিও, তো উনি কি করছে, মানে এটা ওনার টিমকে বলছে যে মানে এটার একটা অ্যাড রান করবে ইনফ্লুয়েন্সারের থ্রুতে। কারণ একটা জিনিস আমরা জানি যে একটা কোম্পানি যদি কোনো একটা ইনফ্লুয়েন্সার বা একটা ব্র্যান্ড পার্সনের সাথে যদি নিজেকে অ্যাটাচ করে, সেটাও ব্র্যান্ড হয়ে যায়। এটা আমি প্রিভিয়াস একটা ক্লাসে বলছিলাম অলরেডি। তো এখন উনি বলছে যে একটা ইনফ্লুয়েন্সারের থ্রুতে আমাদের এটা প্রমোশন করাবো। তো ইনফ্লুয়েন্সার বলতে তখন বা এখনো নাম করা একজনই ইন্ডিয়ার মধ্যে আছে, তিনি হচ্ছে যে বিরাট কোহলি। তো বিরাট কোহলির কাছে গেছে, বিরাট কোহলি বলছে যে ঠিক আছে আমি করব, বাট হচ্ছে 25 CR দিতে হবে। এখন এটা যখন ওনার টিম যখন ওনাকে দিছে, উনি তো পুরো অবাক, কি বলা 25 কোটি টাকা, আমি তো দেলি হয়ে যাবো গা এটা দিয়ে যদি করতে যাই। পরবর্তীতে খবর নিছি যে আর বাকি একটা টিমে কত, ক্রিকেট টিমে কয়জন প্লেয়ার থাকে? 11 জন। 11 জন না 12 জন? না, ব্যাকআপ আরেকজন থাকে না? 16 জন। আচ্ছা, যতজনই হোক, তো বলছে বাকিদেরটা একটু খবর নাও। বাকিদেরটা খবর নিয়ে দেখা গেছে বাকিরাও কিন্তু সব, যত আরো বাকি 11 বা 12 জন যতজন আছে, ওরা মিলে 25 কোটি টাকা চাচ্ছে না, ও একজন শুধুমাত্র 25 কোটি টাকা চাচ্ছে। কারণ আছে, ওর ফলোয়ারটা বেশি, ফেমাস বেশি, ঠিক আছে। এখন যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে স্পন্সরশিপের। তো এখন আপনার 1 মিলিয়ন ফলোয়ার যদি থাকে, বলা হয় যে এক একটা স্পন্সরশিপের জন্য আপনি চোখ বন্ধ করে 1 লাখ টাকা চার্জ করতে পারবেন এক একটা ইয়ার জন্য। তাহলে বুঝে দেখেন, ব্র্যান্ডরা যদি আপনার 1 মিলিয়ন থাকাতে যদি আপনাকে 1 লাখ টাকা করে দিতে চাই, তাহলে আপনি নিজেই যদি একটা ব্র্যান্ড হন বা আপনার যদি একটা কোম্পানি থাকে, তার যদি 1 মিলিয়ন থাকে, তাহলে তার বিজনেস কতটুকু বড় হচ্ছে।
বুঝতে পারছি বিষয়টা? তাহলে হচ্ছে প্রত্যেকটা বিজনেসের জন্য এবং পার্সোনাল ব্র্যান্ড দোনোটার জন্য ইনস্টাগ্রাম কিন্তু একটা মানে অসাম একটা প্ল্যাটফর্ম, বাট ওটাতে কাজ করতে হয়, রেগুলার বেসিসে কাজ করতে হয়। এখন আমি যদি দেখাই বিভিন্ন পার্সনের আমি ইনস্টাগ্রাম দেখাতে পারবো। আপনারা আলী আবদালের কন্টেন্ট দেখছেন? আলী আবদালের কন্টেন্ট দেখছেন? আমি বলি এখন একটা জিনিস, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এগুলো নিয়ে খুব রিসার্চ করবেন। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেমাস ক্রিয়েটর, যেহেতু আমরা অনলাইন দুনিয়ায় কাজ করব, ডিজিটাল মার্কেটিং মানে কি অনলাইন দুনিয়ায় কাজ করা। তো অনলাইন দুনিয়ায় কিভাবে কাজ করতে হয়, কারা কাজ করতেছে, কিভাবে কাজ করতে, তাদের কাজগুলো একটু দেখবেন। আমি তো শুরু থেকেও বলছি যে রিসার্চ আপনাদের নিজেদের করা লাগবে। হ্যাঁ, আমি আমার এন থেকে যতটুকু বলা তো বলবো, বাকিটা আপনাদের নিজেরও রিসার্চ করা লাগবে। যদি দেখেন রিল, কিন্তু আলী আবদালের যে রিলগুলো থাকে ওগুলো কিন্তু খুব ফেমাস। আমি একটু দেখাই আপনাদেরকে। আলী আবদাল, Hey friends, welcome back to the channel. আলী আবদালের প্রায় 5.976 মিলিয়ন সামথিং ধরতে পারেন। ওকে, এর ইয়াগুলো একটু দেখেন, এডিটিংগুলো একটু দেখেন, তারপর আমি আরো কয়েকজন ইউটিউবারে দেখাবো। Have you ever wondered what is it that separates the people that succeed on YouTube from the people that don't quite succeed on YouTube? Well, in this video, we're going to be talking about 5 key signs of potential that you can often see in smaller YouTube channels. And so hopefully you can get a sense of how many of these things do you have for your own channel, and then how many of these can you apply to your own channel if you want. Have you ever wondered what is it that separates the people that succeed on YouTube from the people that don't quite succeed on YouTube? Well, in this video, we're going to be 10,000 2013 में टीवीएस पेट्रोल और ईवी स्कूटर के मुकाबले में कौन जीतेगा? देखते हैं। पेट्रोल स्कूटर करीब 1 लाख का, ईवी स्कूटर करीब 1.5 लाख। महीने का बजट 40 सेकंड के अंदर। चुन्नू और मुन्नू जिगरी दोस्त दोनों ने एक साथ इन्वेस्टिंग शुरू करी। चुन्नू ने बोला यार मैं जिंदगी भर सिर्फ 10,000 रुपए इन्वेस्ट करूंगा, फिक्स्ड एसआईपी। मुन्नू ने बोला यार इतनी हैसियत है नहीं, 5,000 रुपए से शुरू करूंगा, लेकिन हर साल 10% बढ़ाता रहूंगा। 10 साल बाद चुन्नू के पास है 23 लाख रुपए, मुन्नू के पास सिर्फ 16 लाख। 20 साल के आते आते चुन्नू और मुन्नू दोनों के पास 1-1 करोड़ रुपए। 30 साल में चुन्नू के पास 3.5 करोड़, और मुन्नू जिसने सिर्फ 5,000 रुपए से शुरू किया था उसके पास है 4 करोड़ 40 लाख रुपए। चुन्नू और मुन्नू जिगरी दो। ঠিক আছে, এখন দেখছেন এডিটিংগুলো কিরকম হয়েছে বা ইয়াগুলো কিরকম হয়েছে। এখন এখানে বিষয়টা হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদের রিলটা মোস্ট ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রামে লং ভিডিও যেহেতু যায় না, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও আপলোড করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই শর্ট ভিডিওগুলো আমরা ইনস্টাগ্রামের জন্য মেক করবো, সেগুলো আবার বাকি সোশ্যাল মিডিয়াগুলোতে দেওয়া যায়। কন্টেন্ট এমন একটা জিনিস, আপনি লং ভিডিও ছাড়া বা শর্ট ভিডিওগুলো আপনি সবগুলো প্ল্যাটফর্ম দিতে পারবেন। ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে টিকটক, আরও আদার্স যদি অন্যান্য প্ল্যাটফর্মে যদি যেমন থ্রেড থাকে, থ্রেডের মধ্যে যদি দিতে চান দিতে পারেন। তো একটা কন্টেন্ট তৈরি করে এটা মাল্টিপল প্ল্যাটফর্মে দেওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে কন্টেন্ট বানানোটা টাফেস্ট, কন্টেন্ট বানানোটা এত সহজ না। প্রথম কেন হচ্ছে, কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক কিছু কাজ করে। একটা কন্টেন্ট স্ক্র্যাচ থেকে মেক করতে সর্বপ্রথম আপনাকে একটা নোটপ্যাডে আগে স্ক্রিপ্ট লিখতে হবে, ভিডিওতে কি কি বলবেন, নাম্বার 1। নাম্বার 2, সেটাকে আবার শ্যুট করতে হবে। এখন আপনি শ্যুট যদি ফেস ক্যাম ভিডিও করেন, ফেস ক্যাম বলতে ও যেরকম করছে, চেহারা দেখা যেভাবে ভিডিও করছে, এভাবে যদি আপনি একটা স্টুডিওতে বসে বা হচ্ছে আপনি নিজের বাসায় একটা স্টুডিও মেক করে যদি বসেন, তখন আপনি এটা কন্টেন্ট মেক করলেন, সেটা হচ্ছে ফেস ক্যাম। আর যদি ফেস না দেখায়, যদি ওই কতগুলো ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, পিছনে কেউ ভয়েস ওভার দিচ্ছে, যেমন কার্টুনগুলো আমরা দেখি, মোটো পাতলু কি কথা বলে নাকি, ওগুলো তো কার্টুন, কথা ভয়েস মেকার থাকে বা ভয়েস ওভার থাকে আরেকজন পিছনে। তো ওইরকম যদি ভিডিও বানাতে চান ওইরকম বানাতে পারেন। এর পরবর্তীতে ওইটাকে আমার এডিট করতে হবে। এডিট করার পর দেন এর পরবর্তীতে ওইটাকে আমার ওইটা থাম্বনেল মেক করতে হবে। থাম্বনেল মেক করার পর ওইটা ইয়াতে কোথায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। যেমন থাম্বনেল তো আমি গত ক্লাসে মনে দেখাইছিলাম না গত ক্লাসে রিলসে থাম্বনেল। তারপর আমি এখন দেখা দিই আরেকবার। দীপক
যেমন দেখেন এগুলো হচ্ছে থাম্বনেল, দেখছেন প্রত্যেকটা কন্টেন্টের ইয়াতে থাম্বনেল আছে। যেমন এটাতে থাম্বনেল নাই, এই ভিডিওটাতে থাম্বনেল নাই, কিন্তু এই বাকি ভিডিওগুলোতে থাম্বনেল আছে, দেখছেন? হ্যাঁ, এই থাম্বনেলগুলো মেক করতে হবে। তাহলে বুঝে দেখেন প্রায় 4-5টা স্টেপ ফলো করে লাস্টলি একটা 1 মিনিটে একটা ভিডিও রেডি হয়। হ্যাঁ, তাহলে এটা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার, কিন্তু ওটা যদি রাইট স্ট্র্যাটেজির সাথে যদি করা না হয় তাহলে ওই ভিডিওগুলো তেমনটা কোনো রেজাল্ট দেয় না। আমি যদি এখন আপনাকে পার্সোনাল ক্ষেত্রে বলবো না বিজনেস ক্ষেত্রে বলবো, আমাকে এটা একটু বলেন, মানে কোন ক্ষেত্রে আমি এক্সপ্লেন করে দিব যে আমার কন্টেন্টটা ইয়া করতে হবে, পার্সোনাল ক্ষেত্রে না বিজনেস ক্ষেত্রে? আপনার পার্সোনাল নিজেদের ব্র্যান্ডিং করবেন, আচ্ছা ওইটা একই জিনিস। যদি বিজনেসের জন্য করি তাহলে ওই স্ট্র্যাটেজিগুলো পার্সোনালে ইউজ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি বিজনেসের ক্ষেত্রে বুঝাই, যদি কোনো একটা ক্লায়েন্ট, ধরেন আমি আপনার একটা ক্লায়েন্ট, আমি নিজে পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাচ্ছি, বা আমার একটা বিজনেস আছে, আমার XYZ একটা কোম্পানি আছে, আমি আমার কোম্পানিটাকে অনলাইন প্রেজেন্স বিল্ড করতে যাচ্ছি। দ্যাটস রিজন আপনি যদি আমাকে যদি কনসাল্টিং করেন, প্রথমে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা থাকে তারা আপনার সাথে কনসাল্টিং করবে, 30 মিনিটের বা 1 আওয়ারের বা 2 আওয়ারের একটা কনসাল্টিং করবে। কনসাল্টিং করে আপনার বিজনেস রিলেটেড সমস্ত বিষয় বুঝবে, আগে বসে বুঝবে, বুঝার পরে ওনার বিজনেস রিলেটেড যা যা আপনি করবেন সব কিছুর আপনি নিজে আগে একটা লিস্ট তৈরি করবেন, যে ওকে আপনার বিজনেসের জন্য এটা করতে হবে, এটা করতে হবে, এসইও করতে হবে, ইউটিউব মার্কেটিং করতে হবে, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে, কন্টেন্ট বানাতে হবে, সবগুলো লিস্ট করে প্রাইজিং সেট করলেন। প্রাইজিং বের করে তাকে একটা অ্যামাউন্ট বললেন যে এই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে। কোনো কোনো সময় দেখা যায় যে কোম্পানি তো আবার 3 ধরনের কোম্পানি থাকে, স্মল কোম্পানি, মিড কোম্পানি, বিগ কোম্পানি। কথা মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়, বুঝতেছেন? স্মল কোম্পানি, মিড কোম্পানি, বিগ কোম্পানি। স্মল কোম্পানির জন্য বাজেটিংটা অবভিয়াসলি একটু কম হয়, মিড কোম্পানির জন্য একটু বেশি হয়, বিগ কোম্পানির জন্য বড় হয়। যেমন আপনি যদি মারুতি সুজুকি যদি ব্র্যান্ডিংয়ের স্ট্র্যাটেজি তাদের অ্যাড স্পেন্ডই করে তারা 7 থেকে 8 কোটি টাকা, যারা বিগ ব্র্যান্ড। স্মল কোম্পানিতে তো এটা ওদের ব্যবসায়ী না, ওদের প্রফিটই তো নেই, তো ওরা এত টাকা কোথায় ইয়ে করবে? ওদের ব্র্যান্ডিংয়ের আমি যতটুকু দেখছি, যত আমি মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করছি, প্লাস কনসাল্টিংও আমি করছি এবং এখনও কনসাল্টিং করি। সো আমি একটা জিনিস যতটুকু বুঝছি যে আমি যেহেতু স্মল কোম্পানি নিয়ে বেশি কাজ করি, কারণ হচ্ছে মিড কোম্পানি, বিগ কোম্পানির জন্য মানুষ আছে অলরেডি, মার্কেটে অনেক এজেন্সিরা আছে। কেন আছে? কারণ হচ্ছে তাদের কাছে মানি আছে, মানি যার কাছে আছে তার কাছে সবাই আছে। বাট স্মল কোম্পানির কাছে মানি নেই, স্মল যারা স্টার্ট আপ শুরু করছে তাদের কাছে মানি তেমনটা নেই, তো তাদেরকে আমি হেল্প করি। তো এখন বিষয়টা হচ্ছে তাদের সাথে আমি কনসাল্টিং করে একটা জিনিস বুঝছি যে ভাইয়া এরকম ব্যাপার, যে আমার কাছে এরকম এরকম প্ল্যান আছে, আমি এরকম এরকমভাবে এক্সিকিউট করতে যাচ্ছি, বাট হচ্ছে আমার কাছে বাজেট ততটা নেই। অবভিয়াসলি শুরুতে বাজেট প্রত্যেকটা মানুষের কাছে কম থাকে, তো এখন বাজেট আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মান্থলি 20K ইউজ করতে পারবো বা ইনভেস্ট করতে পারবো। তো ঠিক আছে, 20,000 টাকার ভিতরে এখন কীভাবে মার্কেটিং করা যায় তার জন্য একটা প্ল্যানিং করতে হয়। হ্যাঁ, প্ল্যানিং করে করতে হয়। এখন আমি যদি কন্টেন্ট প্ল্যানিংয়ের কথা বলি, কন্টেন্ট প্ল্যানার আমার কাছে একটা আছে। কন্টেন্ট প্ল্যানার দেখেন, আমি কিন্তু আপনাদেরকে একবারে একটা ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে এজেন্সি লেভেল পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস এক্সপ্লেন করতেছি, এগুলো কিন্তু সহজে পাবেন না, ভালো করে বুঝে নেন। যেমন এটা দেখেন, আমাকে তার জন্য একটা কন্টেন্ট প্ল্যান করতে হবে, এভাবে একটা মান্থলি একটা কন্টেন্ট প্ল্যান করতে হবে, যে তাকে কোন সময় কোন কোন কন্টেন্টগুলো আমি তার জন্য বেসিক্যালি হচ্ছে পোস্ট হিসাবে যাবে। যেমন একদিন আমি ডে 1-এ আমি আপলোড করলাম যে তার একটা বিজনেস আমি আইডিয়াল ধরি, যে ধরেন আমুল কি করে, ফুড রিলেটেড একটা বিজনেস। তো আমি তাদের একটা মিম আপলোড করতে পারি ফার্স্ট ডে, সেকেন্ড ডেতে আমি একটা ডিসকাউন্ট অফার আপলোড করতে পারি, থার্ড ডেতে আমি কোনো যেমন হচ্ছে আমুলের প্রোডাক্টগুলো কি হয়, ফুড রিলেটেড হয়, তো ফুড রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারি, ঠিক আছে? তারপরে আমি
বিহাইন্ড দ্য সিন আপলোড করতে পারি। বিহাইন্ড দ্য সিন বেসিক্যালি হচ্ছে একটা কোম্পানিতে, ধরেন আমি এই পানি বোতলটা যদি দেখি, একটা পানির বোতল কিভাবে করে ম্যানুফ্যাকচার হচ্ছে, বা হচ্ছে কীভাবে করে তারা হচ্ছে যে এটা সোর্সিং করছে, তারপর কিভাবে এটা ফিল্টারিং করছে, কিভাবে প্যাকেজিং করছে, এগুলোর একটা ভিডিও বানাতে পারি, এগুলোর একটা কন্টেন্ট আমি আপলোড করতে পারি। কারণ বিহাইন্ড দ্য সিন দেখলে মানুষের ট্রাস্ট গেন হয়। আপনি দেখবেন এখন বর্তমানে কিন্তু অনেক ক্রিয়েটররা এটা করতেছে, তারা এই জিনিসটা বুঝছে যে বিহাইন্ড দ্য সিন দিয়ে মানুষের সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট করা যায়। এখন আমি যদি এটা নাই জানি যে আপনি প্রোডাক্টটা কোথায় সোর্স করছে, আর আপনি যদি বলেন যে আমি অথেন্টিক, আপনি মুখে দিয়ে অথেন্টিক বললে তো আর হচ্ছে না, আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? অথেন্টিক আপনি মার্কেট থেকে ওই কারণ বাজার থেকে একটা প্রোডাক্ট আনে, আপনি আমাকে বলতে অথেন্টিক, কিন্তু আপনি নিজেও জানেন না যে এটা কোথেকে আসছে। এটাই তো হয়। তো ওটার জন্য হচ্ছে বিহাইন্ড দ্য সিন আমি আপলোড করতে হবে। এভাবে করে তার জন্য আমি একটা কন্টেন্ট প্ল্যান করব 30 ডেজে, সেটা অল সোশ্যাল মিডিয়া। আর আপনি যদি বলেন যে আমি শুধু ইনস্টাগ্রামের জন্য কথা বলি, তাহলে ইনস্টাগ্রামের জন্য এরকম করে কন্টেন্ট প্ল্যান করতে হয়। কন্টেন্ট ক্যালেন্ডার লাগে, এভাবে একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাতে হয় যে আমি এ মাসে কোন কোন সময় কোন কোন, যেমন দেখেন এখানে এটা কন্টেন্ট ক্যালেন্ডার, জানুয়ারি মাস, আমি জানুয়ারি মাসে কোন কোন কন্টেন্টগুলো আমি আপলোড করব সেগুলো এখান থেকে লিস্ট করব, ঠিক আছে? এভাবে করে নিজেদের কন্টেন্টগুলো প্ল্যান করতে হয়, বা হচ্ছে যে যার বিজনেসের জন্য আমি কাজ করতে তার জন্য ইয়ে করতে হয়। এটা আগে জানতেন যে কন্টেন্ট প্ল্যানার বলে বা কন্টেন্ট ক্যালেন্ডার বলে কিছু আছে? আগে জানতেন? হ্যাঁ, আগে জানতেন যে মানে কন্টেন্ট ক্যালেন্ডার বলে কিছু আছে? তাহলে বুঝে রাখেন এটা কিন্তু লাগে, এটা একটা বিজনেসের জন্য লাগে যে আপনি কিভাবে কন্টেন্ট দিবেন। এখন যখন কন্টেন্ট প্ল্যান করা হয়ে যাবে, তারপর কন্টেন্ট মেক করতে আসবে। আগে কন্টেন্ট প্ল্যান করতে হবে না, আগে গোল সেট করতে হবে যে আমার গোলটা কি। তো গোলটা কি, গোল আমি যদি কয়েকটা প্রসেসে আসি, ফার্স্ট যদি গোল সেট করার কথা বলি, আমার কাছে যদি একটা ক্লায়েন্ট যদি এখন আমার কাছে আসে এবং তার যদি একটা স্মল, তার একটা বিজনেস হচ্ছে, ধরেন সে অর্গানিক ফুডের একটা বিজনেস করে, তার 2025-এর একটা গোল হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার তার করতে হবে। কারণ 1 লাখ ফলোয়ার, সে আমাকে বলছে 1 লাখ ফলোয়ার করতে। এখন আমি বলতে বাজি এত মানে আনরিয়েলিস্টিক করলে হবে না, এটা একটু বেশি আনরিয়েলিস্টিক হয়ে যাবে। 0 থেকে 1 লাখ যাওয়াটা এত সহজ না এক বছরে। রিয়েলিস্টিক আসেন 10কে আমি করে দিতে পারবো অর্গানিকলি, ঠিক আছে? ও রাজি হয়েছে। এখন এটা হচ্ছে আমার গোল, কিন্তু আলটিমেট গোল এটা না। আবার আমি আলটিমেট গোল যদি বলি যে 10,000 ফলোয়ার, যেটা আমি দেখালাম এখন, যে আপনার যদি ফলোয়ার যদি থাকে, ফলোয়ার 1 মিলিয়ন আছে, তো কি করবেন? এত শুধু নাম্বার থাকতেছে, এটা থ্রুতে তো বেনিফিট হচ্ছে না। বেনিফিটে করার জন্য তাকে আমার আলটিমেটলি একটা প্রোডাক্ট সেল করতে হবে। হ্যাঁ, একটা প্রোডাক্ট সেল করতে হবে, কিন্তু একটা প্রোডাক্ট আমি তখনই সেল করবো, ইউটিউবে তো সারাক্ষণ প্রোডাক্ট সেলিংয়ের ভিডিও দিতে পারবেন না। ইউটিউবে আপনাকে এডুকেশনাল কন্টেন্টগুলো দিতে হবে। এর পরবর্তীতে যেমন আপনি যদি দেখেন, যাদের ফ্যাশন ব্র্যান্ড আছে তারা কিন্তু ফ্যাশন রিলেটেড বিভিন্ন পেজ ওপেন করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল ওপেন করে, মেল ফিমেল বিভিন্ন ফ্যাশন স্টাইল নিয়ে কথা বলে, কিভাবে একটা পাঞ্জাবি পরতে হয়, হচ্ছে কিভাবে কোন ইয়াতে ভ্যাকেশনে কোন ড্রেস পরলে কেমন ইয়ে হয়, বিভিন্ন স্টাইলিশ বা ফ্যাশন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে। এর পরবর্তীতে প্রমোট করে যে আপনি যদি আমাদের এই পাঞ্জাবিটা কিনতে চান বা এই টি শার্টটা কিনতে চান, কন্ট্যাক্ট করতে পারেন। এবার কথা বলছেন, এবার তার বেনিফিট আছে। কেন বেনিফিট আছে? এখন যদি সে যদি তার একটা ভিডিওতে যদি এখন যদি তার একটা ভিডিওতে, পপুলার ভিডিওতে যাই, আচ্ছা আমি লেটেস্ট ভিডিওতে যাই, ধরেন একটা এক্সাম্পলের জন্য এই ভিডিওটা তুললাম, দেন এটাতে একটা ফ্যাশন রিলেটেড ইয়া করছে, বা আমি ফ্যাশনে দিয়ে দেখাই, ম্যান ফ্যাশন, ম্যান ফ্যাশন, হ্যাঁ, যেমন দেখুন এই ছেলেটা হচ্ছে, এই ছেলেটাকে আমি অনেক ভিডিও দেখছি অলরেডি। এই ছেলেটা বিভিন্ন কম্বিনেশন, ড্রেস কম্বিনেশন বা কালার কম্বিনেশন নিয়ে ভিডিও মেক করে। আচ্ছা এই ভিডিওটা একটু দেখাই দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটা একটু দেখেন।
ওয়াইফাইটা প্রবলেম ও কি দেখাইছে বেসিক্যালি ও দেখাইছে কালার কম্বিনেশন কিভাবে করে ম্যাচ করে আপনার লুকের সাথে বা আপনার হচ্ছে স্কিন কালারের সাথে মানায়। হ্যাঁ, আমরা তো বাঙালিরা তো স্কিন কালারের সাথে এতটা ড্রেস ম্যাচিং করি না, কিন্তু যারা ফ্যাশন নিয়ে বেশি সিরিয়াস থাকে তারা করে। আচ্ছা, এখন যদি বলি এখানে ওর বিজনেস কোত্থেকে আসতেছে, আপনি বলবেন যে অ্যাড থেকে আসতেছে। আমি বলি ওর এই ভিডিওটা বানানোর জন্য ওই অ্যাড থেকে বেশি টাকা পাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ও কিন্তু এখানে স্পন্সর করেনি, কোনো ব্র্যান্ডের প্রমোশন করছে, কোনো ব্র্যান্ডেরও প্রমোশন করে নাই। ইউটিউব থেকেও এত বেশি টাকা পাবে না। কেন পাবে না? শর্ট ফর্মে বেশি টাকা আয় হয় না, লং ফর্মে যেরকম টাকা আয় হয় শর্ট ফর্মে আয় হয় না। আপনি এখানে অ্যাড দেখছেন? এখানে কোনো অ্যাড আসে? এখন এই ভিডিওটা আপনি 14 বার দেখেন, অ্যাড দেখাবে না। বুঝতে পারছি? তো অ্যাড শর্ট ভিডিওতে অ্যাড অনেক কম আসে। তো অ্যাড না আসলে তার মানে অবভিয়াসলি একটা সিম্পল বিষয় যে কোনো মানি আসবে না। হ্যাঁ, শার্ট কেনার টাকা উঠতেছে না, তাহলে বুঝেন ও বিজনেস করতে ইয়ে করতেছে। আমি বুঝাই এবার, একদম সিম্পল দিয়ে বুঝাই। মাইন্ডসেট রাখতে হবে বিজনেসের। ডিজিটাল মার্কেটিং শেখার মানে হচ্ছে বিজনেস হয়তো নিজের করবো না, আর আরেকজনেরটা ইয়া করবো। ঠিক আছে, এখন দেখেন এখানে ওর ভিডিও ভিউজ কত বলেন তো দেখি, নাম্বারটা বলেন তো। 7,77,000। ভেরি গুড। তাহলে 7 লাখ মানুষ তার ভিডিওটা দেখছে। 7 লাখ মানুষ কিন্তু ওর প্রোডাক্ট নিতে ইন্টারেস্ট না। আমরা ক্লায়েন্টকে 3 ভাবে ধরি, কোল্ড ক্লায়েন্ট, ওয়ার্ম ক্লায়েন্ট। আমি দেখাই এবার আরেকটা মজার জিনিস আসে। কোল্ড, ওয়ার্ম, হট লিড। এবার দেখেন আমরা একটা ক্লায়েন্টকে 3 ভাবে ধরি। দেখেন পাটা ব্যথা করতেছে। ওয়াইফাইটা আজকে মাথা আর করতেছে। হ্যাঁ, এবার দেখেন ক্লায়েন্টকে 3 ভাবে ধরা হয়, কোল্ড ক্লায়েন্ট, ওয়ার্ম ক্লায়েন্ট, হট ক্লায়েন্ট। এখন আপনি এখানে ক্লায়েন্টও বলতে পারেন, কাস্টমারও বলতে পারেন, টার্ম একই। কোল্ড ক্লায়েন্ট কাকে বলা হয়? দেখেন, যে ক্লায়েন্টের মাইন্ডে অনেক কোশ্চেন থাকে আপনার ব্র্যান্ডকে নিয়ে, তারা হচ্ছে আপনার কোল্ড ক্লায়েন্ট। তারপরে যে কাস্টমারটা বলে যে না ঠিক আছে, মানে মধ্যে অবস্থায়, অর্থাৎ কিনতেও পারে নাও কিনতে পারে, মানে একটা ও মাঝখানে আছে, এটা হচ্ছে ওয়ার্ম ক্লায়েন্ট। আরেকটা হচ্ছে হট ক্লায়েন্ট, ও স্যাটিসফাইড এবং ও হচ্ছে আপনাকে পে করবে, এবং লাস্টলি ওই হয় যে আপনার ফাইনাল কাস্টমার। তাহলে এইটা কিন্তু আমরা আমাদের ভিডিও থ্রুতে ব্যবহার করতে পারি। কিভাবে? আমার ভিডিওটা দেখছে কত মানুষ? 7,77,000। তারা কিন্তু আমার ক্লায়েন্ট না, তারা আমার কাস্টমার না, তারা আমার প্রোডাক্ট কিনবে না, তারা হচ্ছে কি বলেন তো? আনসার দেন, কথা বলেন। তারা কি আমার কোন ক্লায়েন্ট হবে? কি বলতেছি আমি বলছি যে এখানে 7,77,000 মানুষ এটা দেখছে ভিডিওটা, তারা আমার কাস্টমার না, তারা আমার কি কাস্টমার বলেন? যদি কাস্টমার হয়ও, তারা আমার কি কাস্টমার? কোল কাস্টমার। তারা কিন্তু ফাইনালাইজ না যে আমার প্রোডাক্টটা নিবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আমি ভিডিওটা ওপেন করলে দেখবেন এখানে 33,000 মানুষ লাইক দিছে, তারা আমার এখন ক্লায়েন্ট হয়েছে। এই 7,77,000-এর মধ্যে 33,000 মানুষ যারা আমাকে লাইক দিছে, তার মানে তারা আমার কন্টেন্ট পছন্দ করছে, তারা আমার সাথে অ্যাটাচ হতে চায়। তাহলে তারা আমার কোন ক্লায়েন্টে কনভার্ট হয়েছে? এখন ওয়ার্ম ক্লায়েন্ট। এখন তারা কিন্তু 33,000-এর মধ্যেও কিন্তু আমি যদি ধরি 10% পিপল, 10%-এ কত হয়? 3,000 সামথিং। 33,000-এর মধ্যে 10% 3,000। 3,000 মানুষ যদি আমাকে একটা ফোন নাম্বার এখানে দিতাম আমি,
বা হচ্ছে সে আমার কোনো না কোনোভাবে সে আমার ফোন নাম্বার কালেক্ট করলো আমার সোশ্যাল মিডিয়া ঘেটে, যেমন আমরা অনেক সময় ঘেটে সোশ্যাল মিডিয়া থেকে ফোন নাম্বার কালেক্ট করি, সেই জন্য আমার ফোন নাম্বার কালেক্ট করে যদি সেখান থেকে 3000 পিপল যদি আমাকে যদি কন্ট্যাক্ট করে যে ভাই আপনার কন্টেন্ট দেখছি আমার ভালো লাগছে, আমিও চাই আপনার মতো এরকম ফ্যাশন নিয়ে বিভিন্ন কাজ করতে, বা আপনার টি শার্টটা আমার ভালো লাগছে, অনেকে কিন্তু এরকম ভালো লেগে যায়, আপনার টি শার্টটা বা আপনার ইয়াটা আমার ভালো লাগছে, আমি এটা বাই করতে চাই। তো এই 3000 মানুষ আমার কি আসছে? হট ক্লায়েন্ট। এবার যদি বলি মানি কোত্থেকে আসে, এভাবে হয়তো থিঙ্ক করেন না। আচ্ছা ধরেন প্রোডাক্টের প্রাইস কত হতে পারে আনুমানিক, এই দুইটা প্যান্ট অ্যান্ড শার্টের একটা অনুমান দেন দেখি, ইয়ারা দেন, আপনারা মেয়েরা দেন, ছেলেরা আমরা এত জানি না, বলেন আপনারা বলেন এই প্যান্ট এবং শার্টের প্রাইস কত হতে পারে? একটা অনুমান করে একটা বলেন, এমনি একটা ধরেন নর্মাল হিসাবে বলেন। 2000 সামথিং। ওয়াইফাই দিলে আমি এখানে কাজ করতে পারতেছি না, এই তো এখানে দিলে এখানে কাজ করতে পারতেছি না তো কাজ করতে। হ্যাঁ এখানে দেখো না ইয়া কাজ করতেছে না, আটকাচ্ছে তো। হ্যাঁ পরে আমি আই এম নট শিওর, আমাকে ইয়ে করতে হবে পরে, বলতে আগে ক্লাস শেষ হোক তারপর। দেখেন তাহলে আমি 2000 টাকা এখানে ধরলাম ইন্টু 3000 বলছি না, সে 300 দিয়ে আগে একটু দেখি, 60,000। এবার আমি আর হিসাব করতেছি না, বাকি 3000 এবার আপনারা ক্যালকুলেশন করে দেখেন। তারপরে আবার এখানে যদি আমি 3000 মধ্যে আবার ছাঁটাই করি, ধরেন কতগুলো রিফান্ড চলে আসছে, কারো পছন্দ হয় না, হয়তো দেখছে ভিডিওতে একরকম, রিয়েলিটিতে দেখতেছে আরেক রকম, রিফান্ড অনেকে দেয়, অনেকে পছন্দ হয় না। তো আমি যদি এটাও যদি ইয়া করি, তাহলে ধরেন 2000 ধরলাম, 2000 ইন্টু 2000 ইন্টু 2000, এবার ইন্টু ইকুয়াল দেন 4 লাখ টাকার বিজনেস। এবার বুঝছেন এরা কিভাবে আয় করে? মাথার উপর দিয়ে গেছে। 40 লাখ না 4 লাখ, 40 লাখ। আচ্ছা 40 লাখ হলো 40 লাখ, আমার বড় নাম্বার পড়তে পারি না আমি, বলেন 40 লাখ টাকা। আচ্ছা 40 লাখ ধরলাম, এবার বুঝতে পারছেন? দেখেন আমরা কিন্তু একেবারে লোয়েস্ট নাম্বার ধরছি, দেখছি কিন্তু 7,77,000 মানুষ, আমরা একদম কমাইতে কমাইতে লাস্ট আসছি কততে? মাত্র 2000-এ। এবার বুঝছেন বিষয়টা? তার মানে ওর ভিডিও থেকে ওর 40 লাখ টাকা আয় হয়ে গেছে। আর এভাবে বেসিক্যালি হচ্ছে মেন যারা মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, তারা এন্টারপ্রেনিউর, তারা ব্যবসায়ী। বুঝছেন? এই জন্যই আমরা বলি যারা ব্যবসা করে তারা কেন অনলাইনে আসার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, কারণ হচ্ছে মেন ব্যবসা কিন্তু অনলাইনের থ্রুতে হয়, যদি আপনি করতে পারেন। বিষয়টা বোঝাতে পারছি এবার? তাহলে বুঝে দেখেন ওর ভিডিও এটা বানাতে আর কয় টাকা কস্ট পড়ছে, ওর শার্ট দুইটা 2000, 4000, 6000 টাকার শার্ট পড়ছে ধরেন, দোকান থেকে কিনে এনে ভিডিওটা শ্যুট করতে ম্যাক্সিমাম 10,000 টাকা খরচ হয়েছে ধরেন না, আনুমানিক। তো 10,000 টাকা খরচ করে প্রায় 40 লাখ টাকার বিজনেস করছে না? এখন আপনি বলবেন যে এটা তো এরকম, আমিও তাহলে আজকে শুরু করে দিই। আপনি আজকে শুরু করে পারবেন না, একটু সময় লাগবে। অথরিটি বিল্ড করতে কি সময় লাগে, যেমন ওর ফলোয়ার্স কত, ও স্টার্ট করছে কখন, আমি ওর স্টার্টিংটা একটু দেখি। ও 2012 সালে স্টার্ট করছে, এবার বুঝেন। তাহলে 10 ইয়ার্স উইদাউট মানি কাজ করে গেছে, এবং যেগুলো এত বছর কাজ আয় করে না সেগুলো এখন আয় করতেছে। তাহলে সোশ্যাল মিডিয়া লং টার্ম প্রসেস, শর্ট টার্মের গেম না এটা। আপনি যদি সোশ্যাল মিডিয়া কাজ করতে চান, আপনার ক্লায়েন্টে দেখবেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটার থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করে, ইনস্ট্যান্ট।
যে আমার ফলোয়ার্স দেখেন আপনি, ও 12 এত বছর ধরে, 12 বছর 14 বছর হচ্ছে না, 24 সালে 14 বছর বা 15 বছর পড়ছে। হুম হুম না না 12 বা আরো 12 বছর আর কি, এটাই তো বলতেছি। তো 12 বছর হলে 12 বছর তার কত ফলোয়ার্স হয়েছে, সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 6,000, 6 লাখ কি 7 লাখ সামথিং। আর আপনি বলতেছেন এক বছর আপনি 1 মিলিয়ন করে ফেলবেন। আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা করলে কখনো সোশ্যাল মিডিয়ার গেমটা হচ্ছে যে লং টার্ম গেম, বাট এটা লং টার্মে আপনাকে অনেক ভালো রেজাল্ট দেবে যদি কাজ করতে পারেন। তো মেইন জিনিসটা এখন যেটা বুঝালাম, মেইন গোলটা আমাদের কিন্তু সাবস্ক্রাইবার বা ফলোয়ার হওয়া না। মেইন গোলটা হচ্ছে ভালো কন্টেন্ট মেক করা, রেগুলার কনসিস্টেন্টলি কন্টেন্ট মেক করা, এবং কন্টেন্ট মেক করে মানুষকে এডুকেট করা। এরপর এখানে একটা আছে, অনেকে কি করে এটা রেগুলার হচ্ছে যে মানে যতগুলো কন্টেন্ট আপলোড করে সবগুলো কন্টেন্টে প্রমোশন করে। যেমন আপনি এই ছেলেটা দেখেন, এই কিন্তু এখনো কোনো প্রমোশন করে না এই ভিডিওতে। ও চাইলে করতে পারতো, ওর বিজনেস হতো ভালো, কিন্তু করে না কেন? কারণ সবগুলোতে যদি প্রমোশন করে, আমার বিজনেসে যদি তারিফ করে, তাহলে মানুষ মানে হচ্ছে ফিল করবে। বলেন, অ্যাফিলিয়েটও দেওয়া যায়। আমি অ্যাফিলিয়েট একই কথা, প্রোডাক্ট সেলিং একই একই জিনিস। তো এখানে একটা রেশিও আছে, রেশিওটা একটু নোট করলে, নোট করে রাখেন। একটা নোটপ্যাড আনছেন, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, নোটপ্যাড রাখবেন সাথে। আর না হয় ভিডিও দেখে নোট করে ফেলবেন। এটা আমি অনেক কথা বলি, তো অনেক সময় দেখা যায় যেগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। তো একটা রেশিও আছে, রেশিওটা হচ্ছে 4/3 রুল। 4/3 রুলের কাজটা হচ্ছে আপনার 3 ভাগ হবে, আপনি যতগুলো কন্টেন্ট, ধরেন আপনি এক মাসে 30টা কন্টেন্ট আপলোড করেন, 30টা কন্টেন্টের আপনার 25টা কন্টেন্ট হবে এডুকেটেড কন্টেন্ট, 25টা কন্টেন্ট হবে উইদাউট প্রমোশনাল কন্টেন্ট, আর 5টা কন্টেন্ট হবে প্রমোশনাল কন্টেন্ট। এবার বোঝাতে পারছি বিষয়টা? তাহলে মানুষ আপনাকে ফ্রেন্ডলি বিহেভ করবে, বা হচ্ছে মানুষ আপনার সাথে করবে, মানে আপনাকে দেখবে। যদি দেখেন যে 4/3 রুল, মানে 4 ভাগে 3 ভাগ হবে যে এডুকেশনাল, 1 ভাগ হবে প্রমোশনাল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। এটা শুধু পার্সোনাল না, যদি আপনি কারো বিজনেসও হ্যান্ডেল করেন তাদেরকে এটাই বলতে হবে যে আমি আপনার সব সব 1 ভাগ হবে প্রমোশনাল। অর্থাৎ আমি যদি আপনার, যদি বললাম তো, এক মাসে যদি আমি যদি 30টা কন্টেন্ট হয়, তো প্রতিদিন যদি আপলোড করার কথা বলি, এক মাসে 30টা হলে 30টার মধ্যে আমার 25টা হবে উইদাউট কোনো প্রমোশন বা উইদাউট কোনো প্রোডাক্ট সেলিং, জাস্ট এডুকেশনাল পারপাস কন্টেন্ট যাবে, 5টা কন্টেন্ট যাবে প্রমোশনাল কন্টেন্ট। তাহলে দেখবেন আপনার ওটাতে একটা অথরিটিও ধীরে ধীরে বিল্ড হবে এবং মানুষ আপনাকে ট্রাস্ট করবে। এটা একটা কন্টেন্ট ক্রিয়েশনের মেইন ফর্মুলা। এখন ওটাও ডিপেন্ড করে, আবার আরেকটা ফ্যাক্টর আছে। কন্টেন্ট অনেকেই কিন্তু দেখবেন ইউটিউবে সপ্তাহে একটা কন্টেন্ট দেয়। যেমন আমি যদি আপনাকে বলি, একটা ডকুমেন্টারি যারা ভিডিও বানায়, ডকুমেন্টারি ভিডিও দেখছেন? ডকুমেন্টারি ভিডিও যারা বানায় এদের কিন্তু একটা ভিডিও স্ক্রিপ্টিং থেকে শুরু করে ফাইনাল এডিটিং অ্যান্ড ফাইনাল আউটপুট বের হওয়া পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম 2 উইক লাগে, যদি ফুললি এফোর্ট দেয়, পুরো টিম মিলে এফোর্ট দেয়। একজন কিন্তু ডকুমেন্টারি ভিডিও যারা বানায়, একজন বানায় না। কারণ একজন বানায় তো 2 মাসে একটা ভিডিও দিতে পারবে না। ডকুমেন্টারি কারণ হচ্ছে এক একটা ইনফরমেশন কিন্তু, এই যেমন ধ্রুব রাঠিকে চিনেন? ধ্রুব রাঠির ডকুমেন্টারি ভিডিও বানায়, এটা কিন্তু পরবর্তীতে কন্ট্রোভার্সির মধ্যে চলে যায়। আমি এরকমও আপনাকে ক্রিয়েটর দেখাতে পারবো, আমার জানা আছে যে ডক্টরদেরকে নিয়ে একটা মানে হচ্ছে যে কন্টেন্ট বানাইছিল। ডক্টররা হচ্ছে মানে অপারেশন করার নাম নিয়ে টাকা হাতায় নেয়, এই সেই এগুলো নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিল। ওর নামে প্রায় 50 কোটি টাকার মামলা হয়েছে, মানহানির মামলা দিছে 50 কোটি টাকা।
আমি তো ক্লাসে আছি, আমাকে আমাকে আরো আমাকে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়াইফাই পাসওয়ার্ডটা হচ্ছে যে ফাহিম এসডিটিসি। ফাহিমের একটা ক্যাপিটাল লেটার হবে। এসডিটিসি এটা ফুল এসডিটিসি হবে কি এটা এটাও ক্যাপিটাল লেটার হবে। টিসি টিসি তারপর হচ্ছে 25 হবে, 25 নাহলে 2025, আগে 25 দিয়ে রাখছি। ঠিক আছে, মানে সেটা নামে আর একটু দেখি। দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ এটা হবে 2025। হ্যাঁ ফাহিম এসডিটিসি 2025। ঠিক আছে, হ্যালো। ফাহিমের এস ক্যাপিটাল লেটার দিচ্ছেন, তারপর এসডিটিসি এসডিটিসি এটা পুরোটা ক্যাপিটাল লেটার দিচ্ছেন, তারপর 2025 দিচ্ছেন, মাঝখানে কোনো স্পেস দেন না তো, তাহলে তো হওয়ার কথা। আপনি একটু যা দিচ্ছেন এটা একটু রিপিট করেন তো। ফাহিমের স্পেলিংটা বলো। হ্যাঁ আই এম, ঠিক আছে, এত কানেক্ট হওয়ার কথা। এস আর এস তারপর হচ্ছে ডি হবে। হ্যাঁ টিসি তারপর 25। আচ্ছা তাহলে আমাকে এটা তো দিলে হওয়ার কথা। আচ্ছা নাহলে আপনারা আছেন সন্ধ্যা পর্যন্ত আছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে ভালো থাকবেন। বাসায় মেহমান আসলে ওয়াইফাই কল করে ওয়াইফাই দিচ্ছে। আচ্ছা দেখেন, বুঝিনি ওয়াইফাই পাসওয়ার্ড মানে হাইড করে রাখা যায়। হাইড করে রাখা যাইলেও রাউটার তো ঘরে এসে দেখে, ঘরে এসে তো রাউটার দেখে। আর আমার যে সব আত্মীয়রা তো জানে যে আমি কম্পিউটারে কাজ করি, তো আমার ওয়াইফাই থাকবে যেটা, তবে এসে মানে হচ্ছে ওয়াইফাই খুঁজে
না, হাইড করে রাখার কোনো ওয়ে নেই। না, এখন এটা যদি আপনি বলতে পারেন যে না ইউজ করা যাবে না, তাহলে ওইটা না, কোনো ওয়ে নেই। ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিতে হবে, ব্লক করা যাবে, ওটা সমস্যা। হ্যাঁ, আমি করি নাই তো এই জন্য আমি জানি না সঠিক। এমনি আমার আত্মীয় অনেক কম আসে, কিন্তু হচ্ছে যে যখন আসে তখন চায়, এখন কি করবো, দিতে হয়। আর বেশিটা আমার আম্মু বেশি করে, আমার আম্মুকে তাদের বকা দেবো যে দেওয়ার দরকার কি, শুধু শুধু ওয়াইফাই। আমার আম্মু বলে না দিয়ে কিছু হবে না, আর কি করবো। তো পাসওয়ার্ড চেঞ্জ করে দেন। কেন, রাউটার আপনার ঘরে না, মোবাইলে আপনার সেটিংস আপনার কাছে না, তো পারবেন তো। হ্যাঁ, যেমন আমি আমারটা তো আমি আমার মোবাইল দিয়ে চেঞ্জ করি, আমার তো কাউকে বলতে হয় না। আমার কাছে মোবাইলে আমি টেনডা না, টেনডা, হ্যাঁ, আমার নাম মনে থাকে না, টেনডা ইউজ করি, ওটা রাউটার ইউজ করি, ওটার আমি এখানে মোবাইলে, হ্যাঁ, সব কিছু দেখা যায়, চেঞ্জও করা যায়, তারপর হচ্ছে যে ইয়াও করা যায়। আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন, যদি এরকমটা হয় চেঞ্জ করে দেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার তো বলা হয় যে পাসওয়ার্ড প্রত্যেক 2 মাসে একবার চেঞ্জ করতে হয়, 2 থেকে 3 মাসে একবার চেঞ্জ করতে হয়, তাহলে হ্যাঁ, সব কিছু পাসওয়ার্ড আপডেট করতে হয়। যেমন আমি বছরে বছরে আমার আমার সব সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড আপডেট করি, তাহলে হ্যাক করে ফেলবে। আচ্ছা, খেয়াল করেন কি বলছিলাম বিষয়টা, কতটুকু ছিলাম যে, হ্যাঁ, গোলের ক্ষেত্রে হচ্ছে এটা এটা একটা ফার্স্ট নাম্বার ওয়ান। তার পরবর্তীতে হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে হচ্ছে অ্যাজ ইট ইজ সেম, যেটা আমি দেখালাম যে কন্টেন্ট প্ল্যানার ইউজ করতে হবে, কন্টেন্ট ক্যালেন্ডার ইউজ করতে হবে। কন্টেন্ট ক্যালেন্ডার ইউজ করে পুরো কন্টেন্টটাকে প্ল্যান করবেন যদি আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে কাজ করেন। এখানে একটা কথা বুঝবেন, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তারা কিন্তু আবার অনেক সময় দেখা যায় তাদের নিশ ন্যারো ডাউন করে কাজ করে। আপনি যদি মনে করেন যে না আমার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে ভালো লাগে, তাহলে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, ব্র্যান্ডের বা কোম্পানিদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, তাহলে আপনি অ্যাজ আ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। অর্থাৎ ফুল ডিজিটাল মার্কেটার না, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটার বলা হয়। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটারে কিন্তু খুব ভ্যালু বর্তমানে, এটার চাকরির ডিমান্ড অনেক আছে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে গুগলের এখন গিয়ে দেখাতে পারি যে সোশ্যাল মিডিয়া মার্কেটারদের স্যালারি কত, শুধু শুধু দেখায় আপনাদের মন খারাপ হবে, কারণ হচ্ছে এখানে স্যালারি দেখাবে 1 লাখ 1.5 লাখ টাকা, যেটা বাংলাদেশে এটার 0.001% দেয় না। তো ওটা দেখে আমি মন খারাপ করছি না। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। তো এখন বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিমান্ড আছে, বাংলাদেশে কম ভ্যালু করলে বাইরের কান্ট্রিতে বেশি ভ্যালু দেওয়া হয়। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা বললাম সেটা হচ্ছে গোল সেট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নাম্বার 3 হচ্ছে কন্টেন্ট প্ল্যান করতে হবে। নাম্বার 4 হচ্ছে রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করতে হবে। এখন কন্টেন্ট অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে কিন্তু আপনার কন্টেন্ট বানানোর দায়িত্ব নেই, কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বানায়, কন্টেন্ট যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে এরা কন্টেন্ট বানায় না। কিন্তু তারপরেও জানে রাখার জন্য বা হচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার সমস্ত কিছু জেনে রাখার জন্য আপনাকে কন্টেন্ট বানানোটাও জেনে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, ডিপলি যাওয়ার দরকার নেই। অর্থাৎ ফটোগ্রাফাররা ফটো কীভাবে ক্লিক করে, ভিডিও কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করতে হয়, এডিট কীভাবে করতে হয়, এগুলো শিখতে গেলে তো আপনার পুরো জীবনও কম পড়বে। ঠিক আছে, ওটা অন্য আরেকটা অ্যাঙ্গেল, ওটাতে আমরা যাব না। আমরা আমাদের কাজ হচ্ছে আপনি আমাকে ভিডিও দিয়ে দেন, আমি আপলোড করে দিব, এটা ভাইরাল করার যা যা কাজ করতে হয় আমি এটা করব, বা আপনার পুরো ম্যানেজমেন্টটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি করব। ঠিক আছে, আপনারা কাজ শিখেন, বছর শেষে ইনশাল্লাহ আপনারা যদি ইয়া হন, আমি আপনাদের কাউকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে দিয়ে দিব, কারণ আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে আমার নিজের এখন সময় পাচ্ছি না। কিন্তু কন্টেন্ট অনেক দিতে হবে, আমার কন্টেন্ট প্ল্যানিংও করতেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ 2025-এর অনেকগুলো কন্টেন্ট প্ল্যানিং হচ্ছে, বাট হচ্ছে একটা বেটার স্টুডিও বিল্ড করতে পারিনি এখনো, ওটা
ক্রিয়েট করতে পারলে ইনশাল্লাহ কন্টেন্ট শুট করব। আমার নিশ কি, আমি কোন টপিক নিয়ে কাজ করি, বিজনেস আমি কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে বিজনেসের কোন কোন স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ ওই তো বললাম, প্রোডাক্ট সেল করতে হবে। উইদাউট প্রোডাক্ট সেল, হ্যাঁ কোর্স, ট্রেনিং, কনসাল্টিং, এগুলো। তো ওটা হচ্ছে আপনারা শিখেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাউকে যদি আমার মনে হয় যে আপনারা ডেডিকেটেড আছেন, আমি আমারটা হ্যান্ডেল করতে দিয়ে দেবো। যেটা আমি বাইরে কাউকে পে করতাম, আমি আপনাদেরকে পে করবো, সমস্যা নেই। এটাতে আপনারা আরও কাজ করতে মোটিভেটেড হবে। বাট কাজ শিখতে হবে। এখন আপনি কি কাজ না জানেন তাহলে প্রবলেম হয়ে যাবে, কাজটা শিখতে হবে। তো এর পরবর্তীতে হচ্ছে কন্টেন্ট যখন আমাদের দেওয়া হবে, কন্টেন্টের আমি আর কিছু স্ট্র্যাটেজি বলি যেটা আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যে আপনার কন্টেন্টটা এটা বেটার হয় না, এটা বেটার হয়েছে। এখন মেজারমেন্ট করার জন্য তো আপনাকে জানতে হবে যে কন্টেন্ট কীভাবে বেটার হয়। কথা বুঝাতে পারছে আমার? বুঝেন না এখনো কথাটা? বলছি যদি কন্টেন্ট একটা আপনাকে দেয়, এখন আপনি দেখে মনে হচ্ছে না কন্টেন্ট এটা চলবে না, এখন তাহলে আপনি যতই ম্যানেজমেন্ট করেন আপনার কন্টেন্ট এটা যেহেতু কন্টেন্টই যদি বেকার হয়, ধরেন মাছই যদি মনে করেন পচা হয়, সেটা আপনি বিক্রি করবেন কেমনে আমাকে বলেন। তো ওই মাছটা যে পচা না ভালো সেটা বোঝার জন্য তো আপনার আইডিয়া থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। দেখবেন আমরা অনেক সময় বাসায় আনার পর কিন্তু মাছ দেখা যায় যে পচা, কিন্তু সেটা আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ সেই জ্ঞানটা আমাদের নাই। কিন্তু যারা জেলে থাকে তারা বুঝে, তারা কিন্তু মাছ দেখলো, মাছের চোখ দেখলেও বুঝে যায় যে মাছটা কতদিন আগের বাসি। তো ওই জিনিসটা হচ্ছে যে জ্ঞান, আপনার ওই জ্ঞানটাও থাকতে হবে যে কন্টেন্ট এটা চলবে কি চলবে না। তো এটা আপনি মেজারমেন্ট কীভাবে করবেন? মেজারমেন্ট করার একটা সিম্পল রুল বলি। একটা কন্টেন্টের মেন 3টা পার্ট থাকে। নাম্বার 1 হচ্ছে স্ক্রিপ্টিং, নাম্বার 2 হচ্ছে হুক, নাম্বার 3 হচ্ছে এডিটিং। দেখবেন আপনি শাহরুখ খান যদি একটা মুভি করে, শাহরুখ খানের জন্য মুভিটা ভাইরাল হয় যে এরকমটা না, সে কোন টপিকের উপর বা কোন স্ক্রিপ্টে মুভিটা করছে সেটা ভাইরাল হয়। ঠিক আছে, এমনি ক্লাস শেষ, 5 মিনিট লাগবে। হ্যাঁ করার আচ্ছা আচ্ছা কি বলছি, যদি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা মেন, যে আপনি কন্টেন্টে কি কথা বলবেন। ঠিক আছে, এখন আপনি যদি কন্টেন্টে যদি এসে যদি মনে করেন মানে ভিডিওর ক্যামেরাতে এসে যদি আপনি যদি উল্টাপাল্টা করেন, আপনার ভিডিও কেউ দেখবে না, ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি সুন্দর মতো যদি কন্টেন্টে ভালো ভ্যালু ডেলিভার করতে পারেন, তাহলে কিন্তু আপনার মানুষ কন্টেন্টটা দেখবে। যেমন অনেকে দেখবেন যে কন্টেন্ট যখন ভিডিও যখন শুট করে একদম রোবটের মতো কথা বলে, দেখছেন ভিডিও এরকম। আবার কতজন দেখবেন অনেক মানে এমনভাবে কথা বলছে লাগে সে আপনার সাথে সরাসরি কমিউনিকেট করতেছে। আমি এরকম অনেকের কন্টেন্ট, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটি তো আমার এগুলো দেখা হয়। তো দেখবেন ওদের কন্টেন্ট আবার যারা এরকম 1-to-1 কমিউনিকেশন করতেছে এরকম মনে হয়, তারা দেখবেন তাদের কন্টেন্টটা 40 মিনিট হলেও দেখা যায়, দেখতে মন চায়। আমি দেখি, আমি 40 মিনিট, আমি খুব শর্ট ফর্ম কন্টেন্ট অনেক কম দেখি, কারণ ওটা আমি হ্যাবিট লাগাইতে চাই না। কারণ আমি জানি শর্ট ফর্ম কন্টেন্টে একবারে যদি হ্যাবিট লেগে যায়, অ্যাটেনশন স্পেন্ড কমবে, 4 ঘন্টা 5 ঘন্টা যে কোথায় যাবে আমি নিজেও টের পাবো না। পরবর্তী আমার কাজ জমতে জমতে এতগুলো কাজ হয়ে যাবে। তো ওটা আমি শর্ট ফর্ম কন্টেন্ট আমি দেখি না। আমি যত কন্টেন্ট দিব, লং ফর্ম কন্টেন্ট দিব। আমি কন্টেন্ট দেখলে ম্যাক্সিমাম একদিনে 2টা কন্টেন্ট দিব, কিন্তু লং ফর্ম টাইপ 2 ঘন্টা আমার এন্টারটেইনমেন্ট টাইম থাকে আমার লাইফে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে স্ক্রিপ্টটা বেটার হতে হবে, যে আমি কন্টেন্টে কি কি বলবো। নাম্বার 2 হচ্ছে হুক। হুক বলতে আপনার যদি কন্টেন্টে যদি ফার্স্ট 30 সেকেন্ডে যদি কেউ যদি এটা না বুঝে যে আপনার কন্টেন্ট থেকে কি পাবে, তাহলে আপনি সেই কন্টেন্টটা ছেড়ে চলে যাবে। যেমন অনেকে দেখবেন কন্টেন্টের মধ্যে প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আশা করি ভালো আছেন। আপনার সালাম নিতেও কি আসে নাই? হ্যাঁ সালাম দিতে পারেন ভদ্রতা সাপেক্ষে, কিন্তু কেমন আছে ভালো আছেন এটা প্রত্যেকটা ভিডিওতে বলার দরকার নাই তো। কেউ ভিডিও দেখতেছে তার মানে সে ভালো আছে, তার যদি অসুস্থতা থাকতো তাহলে সে মেডিকেল থাকতো। তো এখন বিষয়টা হচ্ছে কন্টেন্ট, আপনি একটা মানুষকে যদি যে কন্টেন্টটা দেখতে আসছে, ধরেন কেউ দেখতে আসছে যে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, এক্সাম্পল দিচ্ছি। তা আপনি তাকে শুরুতেই 30 সেকেন্ডের মধ্যে বলেন যে আজকে আমরা এই বিরিয়ানিটা রান্না করব, বিরিয়ানিতে আমরা এভাবে এভাবে বিরিয়ানিটা রান্না করার প্রসেস, তাকে প্রথম 1 মিনিটে বলে দেন যে এই প্রসেস আমরা রান্না করব, তাহলে সে বুঝে যাবে আচ্ছা তাহলে ভিডিওতে আমি এভাবে এভাবে দেখব জিনিসটা। তখন এবার আপনি এক্সপ্লেন করেন পুরো ভিডিওতে
সে আপনার পুরো কন্টেন্টটা দেখবে। বাট আপনি যদি তখন শুরুতেই যদি মনে করেন কেমন আছেন, ভালো আছেন, এগুলো বলতে বলতে যদি 1 মিনিট লাগাই দেন কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে ওটা হুক হচ্ছে না, মানুষ আটকাবে না। হ্যাঁ, ওটাতে মানুষ অ্যাটেনশন থাকবে না, মানুষ চলে যাবে, প্রথম 30 সেকেন্ডে চলে যাবে। তো ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে স্ক্রিপ্ট, সেকেন্ড হচ্ছে হুক, থার্ড হচ্ছে এডিটিং। এডিটিং আপনি যত সুন্দর করতে পারবেন, দেখবেন একটা বাজে ভিডিওকে কিন্তু এডিটিং কিন্তু অনেক এঙ্গেজিং করতে পারে। ঠিক আছে? না, এডিটিংয়ের জন্য সাইকোলজি লাগে, মেন হচ্ছে সাইকোলজি। দ্বিতীয় হচ্ছে অ্যাসেট। অ্যাসেট বলতে আমরা বলি যে ওই বিভিন্ন এলিমেন্ট ইউজ করে বা হচ্ছে বিভিন্ন জিনিস ইউজ করে। দেখবেন মানির কথা বললে বিভিন্ন মানি আসতেছে, ওই মানির যেই এলিমেন্টগুলো আছে ওগুলো আপনার কাছে থাকা লাগবে। আর তৃতীয় হচ্ছে কোথায় কোন জায়গায় কোন এলিমেন্টটা বসাতে হবে, কোথায় ট্রানজিশন ইউজ করতে হবে, কোথায় ইফেক্ট ইউজ করতে হবে, এটা নলেজ থাকতে হবে। বেসিক এই নলেজটা থাকলেও কিন্তু একটা ভালো এডিটিং করা যায়, কিন্তু সবাই পারে না। ওটা একটু টাইম কনজিউমিং। আপনি একটা ভিডিও এডিট করতে, যেমন আমার একটা ভিডিও শ্যুট করতে লাগে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, স্ক্রিপ্টিং থেকে শুরু করে শুটিং পর্যন্ত এডিটটা করতে লাগে আমার 2 ঘন্টা, কিন্তু এডিটিং করতে লাগে আমার 7 ঘন্টা। কারণ প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে আমাকে এডিটিংয়ে এলিমেন্ট বসাতে হয়। ঠিক আছে? তো ওইটাতে আমার সময় লেগে যায়। এবং দেখবেন একজন ভালো, হ্যাঁ কোর্স তো আছে, ওটা শিখতে সময় লাগবে, কোর্স তো অবশ্যই আছে। যেমন আমি একজন এডিটরের সাথে কথা বলছিলাম, ও ডকুমেন্টারি ভিডিও এডিট করে। তো ও বলছিল যে আমি 3টা ভিডিও এডিট করবো, 1.5 লাখ টাকা দাম। আমি বলছি আসসালামু আলাইকুম। এটা এমনি ওর থেকে আমি একটা আইডিয়া নেওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি। তো যখন 1.5 লাখ টাকা বলছে তখন আমি বুঝতে পারছি যে না, ডিমান্ড আছে। এবং অবভিয়াসলি এডিটিংগুলো যেরকম হাই কোয়ালিটির হয়, এটা নিতেই পারে অবশ্য। হ্যাঁ ডকুমেন্টারি, হ্যাঁ অনেক এঙ্গেজিং হয়। আমি পুরো ডকুমেন্টারি দেখলে আমার পুরো দেখতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে কন্টেন্টের বিষয়, হচ্ছে যে এগুলো এগুলো যদি একটা অ্যাপ্লাই করা হয়, ইনশাল্লাহ যে কোনো কন্টেন্ট ভালো পারফর্ম করবে। ঠিক আছে? ভিডিওটা দেখবেন, আবার রিপিট দেখে নোট বানায় নিয়েন। হ্যাঁ, গত আরও কয়েকটা ক্লাসে মনে হয় ইয়া নিয়ে বলছি, কন্টেন্ট নিয়ে বলছি, এগুলো একটু নোট বানিয়ে নিয়ে তারপরে ইনশাল্লাহ কাজ শুরু করি। ঠিক আছে? আর নিশ সিলেক্ট করবেন। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কপিরাইটিং নিয়ে কথা বলবো। কপিরাইটিং কী, কপিরাইটিং কীভাবে কাজ করে। কপিরাইটিং ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডেবল স্কিলের মধ্যে একটা ধরা হয়, এবং এটা ডিমান্ড যেমন আছে, এটা চাহিদা যেমন আছে, এটার মানিও আবার কিন্তু অনেক ভালো পে করে। ঠিক আছে? তো এই ইয়া করিয়েন তাহলে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড না, একটা পিকচার নিতে পারি? কোন বিষয়ে? অফিস অ্যাপ্লিকেশন কয়টার ব্যাচের? 1.5টা ব্যাচের। আচ্ছা বসুন। কি ওদেরকে বলতে হয় মানে ডলার অনেক কার্ড ওরা চালু করে জন্য ফোন দিছিলাম। না এমনি ওরা কি বলছে, এবার এটা যখন আপনাকে দিচ্ছে হ্যান্ড ওভার করছে কার্ডটা, তখন কি বলছে? যখন কার্ডটা হ্যান্ড ওভার করছে তখন কি বলছে? বলছিল আমাকে এমনি বলছে যে ডলার এন্ডোর্স করা হয়েছে কিনা? সেটা তো প্রথমে যখন অ্যাকাউন্ট খুলছি তখন বলছে ডলার। এটা আইএফআইসি না? আচ্ছা, এটা নিয়ে আমি একটু দেখে একটু ঘেটে আমি আপনাকে এটা নিয়ে দেখে ইনফরমেশন দিব। এটা এক একটা ব্যাংকের আবার এক এক রকম থাকে, তো ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে একটু রিসার্চ করবো। নতুন মনে হয় সিস্টেমটা করছে আমার কার্ড। এমনি আপনি যদি যদি অ্যাকাউন্ট করলে মানে এটা বলছে কি দুই কারেন্সি কার্ড না ডুয়াল কারেন্সি কার্ড করে ফেলছেন, বেটার হয়েছে। এটা লাগে, প্রচুর লাগে, অনেক যে অনেক। মানে পাসপোর্ট ছাড়াই না? আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে করেনি, আমি এটা নিয়ে একটু রিসার্চ করে আমি জানাবো। আমার এটা নিয়ে আইডিয়া নেই। এমনি আমি যতটুকু জানি যে ইয়া লাগে, ওই পাসপোর্ট লাগে।